আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। নিয়মতান্ত্রিক ভাবে এটি হলো 24তম ক্লাস, বাট আমাদের পূর্বে আমরা প্রায় 25-26টি ক্লাস করে ফেলেছি। সেই হিসাবে আমাদের এই ক্লাসটি 26 কিংবা 27তম ক্লাস। এই 26 কিংবা 27তম ক্লাসের আলোচ্য বিষয় হলো মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেট মানে হলো মূলত বেসিক্যালি মানুষ বা কম্পিউটার অপারেটররা যে কাজগুলো ম্যাক্সিমাম শেখে। আপনি অফিস প্রোগ্রাম শিখেছেন, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, কিন্তু এই প্রোগ্রামগুলো ম্যাক্সিমাম কম্পিউটার অপারেটরের জানা নেই। আপনার বাসায় একটা কম্পিউটার আছে, আপনি প্রাথমিক যে কাজগুলো জানেন সেই হিসাবে ওই কাজগুলো আজকে ক্লাস আমরা আলোচনা। আপনার বাসায়, আপনার অফিসে অথবা কোথাও অন্য কারো কম্পিউটার রয়েছে, মাঝে মধ্যে আপনি কি করেন, অপারেট করেন। কিন্তু ওই অপারেট মানে এই নয় আপনি অফিস প্রোগ্রাম, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট গুলো জানেন। কিন্তু আজকের এই বেচ, 18তম বেচের শিক্ষার্থী হিসেবে আপনি প্রথমে এই প্রোগ্রাম গুলো শিখে আসছেন। সর্বশেষ গিয়ে আপনি কিভাবে ভিতরগত বাহিরগত কাজগুলো করতে হয় সেই বিষয়গুলোর খুঁটিনাটি গুলো আপনি আলোচনা করছেন বা জানছেন বা শিখছেন। এখন দেখেন, কম্পিউটার পারে এরকম অনেক লোক আছে। যখন প্রশ্ন করা হয় তুমি কি কম্পিউটার জানো, হ্যাঁ স্যার আমি জানি, আমি এই যে ফেসবুক চালাতে পারি, নেট থেকে বিভিন্ন ধরনের সার্চ করতে পারি, এই পারে। কম্পিউটার এটা মানে কম্পিউটার জানা না, এটা মানে হলো কম্পিউটার অপারেট করা। ইয়েস, নো, ক্যান্সেল, ডিলেট, ওকে, বাই, এগুলো একজন কম্পিউটার জানা মানে হলো অফিস প্রোগ্রাম জানে, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম জানে, লেখালেখি করতে জানে, তারপরে হিসেব নিকেশ করতে জানে, প্রেজেন্টেশন তৈরি করতে জানে। এই কাজগুলো জানার মানেই হলো কম্পিউটার জানা। এগুলো প্লাস বিতর্কিত খুঁটিনাটি কাজগুলো, এই দুইটা সমন্বয়ে একজন কম্পিউটারের দক্ষতা বা একজন কম্পিউটার অপারেটরের স্বীকৃতি পাওয়ার জন্য এগুলোর বিকল্প নেই। এর থেকেও যদি আপনি অ্যাডভান্স কিছু শিখেন, এর থেকেও যদি আর অনেক কিছুই আপনি জানেন, তাহলে আপনাকে তখন কম্পিউটারের আরো অভিজ্ঞ লোক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনার, এটা আলাদা একটা সেক্টর। আপনি ভিডিও এডিটর, এটা আলাদা একটা সেক্টর। আর আপনি আর্কিটেকচারের ডিজাইনার, বিল্ডিং প্ল্যানিং এর ডিজাইন করেন, সেটা আলাদা একটা সেক্টর। আপনি প্রোগ্রাম তৈরি করেন, সেটা আলাদা একটা সেক্টর। আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, আলাদা একটা সেক্টর। আপনি অ্যাপস ডেভেলপ করেন, আলাদা একটা সেক্টর। এভাবে শত শত সেক্টর রয়েছে যেগুলো অ্যাডভান্স লেভেলে। কিন্তু আপনি যে প্রোগ্রামটা শিখেছেন সেই প্রোগ্রামটাই হলো প্রাথমিক শিক্ষা। এইটার পরে গিয়ে মানুষ অ্যাডভান্সে যায়। আপনি প্রথম স্তরটা শেষ করেছেন, প্রথম স্তর দিয়েই 90% মানুষ কাজ করে। বাকি 10%-এর অপারেটর ধীরে ধীরে বিভিন্ন সাইট গুলোকে নিয়ে কাজ করার জন্য ওই কাজগুলো শিখে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে কিছু শিরোনাম লেখা আছে, যেমন স্ক্রিন বা ডেস্কটপ বা অ্যাপ বা সফটওয়্যার পরিচিতি। অর্থাৎ আপনি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটারের যে মূল ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু বলা হয় ডেস্কটপ। প্রথম ক্লাসে এটা আলোচনা করা হয়েছিল। এই ডেস্কটপ কম্পিউটারের মূল স্ক্রিনটাকে বলা হয়। কম্পিউটার মূল স্ক্রিনকে ডেস্কটপ বলা হয়। এই মূল স্ক্রিনটাও একটা নির্দিষ্ট জায়গার অধীনে অধীনে আছে। নির্দিষ্ট জায়গা বলতে কি, কম্পিউটারে মেমোরি থাকে, সেই মেমোরি গুলোকে ভাগ করা হয়। এই একটা মেমোরির অধীনে এই
ডেস্কটপের স্ক্রিনটা থাকে, আমরা যখন কোনো প্রোগ্রাম শর্টকাট ভাবে এখানে রেখে দিই, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সবকিছু ওই ড্রাইভের অধীনে রয়েছে। যদি ওই ড্রাইভটার কোনো ক্ষতি হয়, তখন আমার ইন্টারফেসে যে ডকুমেন্ট গুলো রয়েছে ওই ডকুমেন্ট গুলো আর খুঁজে পাওয়া যাবে না। এটা হলো আমাদের ইন্টারফেস বা ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছেন, বিভিন্ন অ্যাপস দেখতে পাচ্ছেন, সফটওয়্যার দেখতে পাচ্ছেন, তারপরে আপনার এই ফাইল গুলো দেখতে পাচ্ছেন, ভিডিও গুলো দেখতে পাচ্ছেন। এগুলো যে সবকিছু আপনার কম্পিউটারে হুবহু থাকবে এমনটা কিন্তু নয়, বরং কিছু কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো ডিফল্ট হিসাবে প্রতিটা কম্পিউটারের মধ্যে থাকে। আর বাকি যে সকল অ্যাপস গুলো বা সফটওয়্যার গুলো বা প্রোগ্রাম গুলো আপনি দেখতে পারবেন, এগুলো আপনি সেট আপ নির্ভর আপনার উপর থাকবে কি থাকবে না। অর্থাৎ আমার এখানে যে সকল সফটওয়্যার গুলো রয়েছে এগুলো আমি এখানে ইনস্টল করেছি বলে আসছে, বাট আমি যদি ইনস্টল না করতাম তাহলে কিন্তু এটা পেতাম না। এইভাবে আপনিও যদি আপনার কম্পিউটারের মধ্যে সফটওয়্যার গুলো ইনস্টল করেন তাহলে আপনিও আপনার ডেস্কটপের মধ্যে সফটওয়্যার গুলো পাবেন। তবে আপনার কম্পিউটারের আপনার কম্পিউটারের বা আমার কম্পিউটারের যে সকল প্রোগ্রামগুলো ডিফল্ট হিসাবে সচরাচর নয়, বরং সবগুলো কম্পিউটারের মধ্যে এই প্রোগ্রামগুলো থাকে, অবশ্যই এটা সম্পর্কে আপনার ধারণা রাখবেন। যেমন প্রথমে দেখতে পাচ্ছেন দিস পিসি, কি নাম এটা বলেন সবাই, এটার নাম কি? দিস পিসি, এটার নাম কি বলেন? এসপিসি। এটার আরেকটা নাম বা ওল্ড নাম রয়েছে মাই কম্পিউটার। এটার সাবেক নাম ছিল কি? মাই কম্পিউটার। মাই কম্পিউটার। মাই কম্পিউটার। যেমন আপনি মনে করতে পারেন আগের কালের মানুষের নাম রাখতো জুলেখা খাতুন। কি নাম, কি খাতুন? জুলেখা। জুলেখা খাতুন। কিন্তু এই যুগের মানুষের মধ্যে জুলেখার নামটা খুব কম পাবেন। ধরেন ওই জুলেখাকে যদি আপডেট করা হয় তখন দেখবেন যে এটার নাম চলে আসে জুলখান, জুলখান, জি। জুলখান খাতুন, জুলখান বেগম। উদাহরণ একটা এক্সাম্পল দিলাম আপনাদের। তো ঠিক সাবেক একটা নাম ছিল যেটা এই সেম এই জিনিসটা, জাস্ট নামটা পরিবর্তন, কাজ কিন্তু একটাই। নাম পরিবর্তন, কাজ একটাই। এটার মধ্যে এখন বর্তমানে লেখা আছে দিস পিসি, দিস পিসি। মানে আমার যে পিসিটা রয়েছে সেই পিসি যে ডকুমেন্টারি গুলো থাকে সেটা কোথায় থাকে? দিস পিসি। আবার এই দিস পিসির নাম আরেকটা রয়েছে সাবেক, সেটা হলো মাই কম্পিউটার। কি নাম? মাই কম্পিউটার। মাই কম্পিউটার। এখনো পর্যন্ত দেখবেন যে অনেকেই বলবে যে তোমার মাই কম্পিউটারটা খুলো, তোমার মাই কম্পিউটারটা খুলো। আবার যারা খুলো। আপডেট, যারা আপডেট, আপডেট বলতে যারা আদি ব্যবহার করে নাই, যেমন আপনাদের কথা বলি, মাইন্ড করবেন না, আপনাদের কথা বলি, আপনারা কিন্তু আদি কম্পিউটার ব্যবহার করেন না, করেছেন? এটা স্যার। জি না। করেন নাই। আমি করেছি। যেমন উইন্ডোজ 98 ব্যবহার করেছি, উইন্ডোজ এক্সপি ব্যবহার করেছি, উইন্ডোজ 7 ব্যবহার করেছি, 7 আগে ভিস্তা ছিল, ভিস্তা ব্যবহার করেছি, তারপরে উইন্ডোজ 10, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, এরকম আরো আপডেট বের হয়ে গেছে। তো এই যে আদি কম্পিউটার গুলোর মধ্যে অনেক কাজ রয়েছে যেগুলো করা যেত না, যেগুলো কি করা যেত না, করা যেত না। একটা হিস্টোরি বলি তাহলে আপনারা মনে ইয়ে করতে পারবেন। হিস্টোরিটা হলো এমন যে আপনারা যে পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভ লাগান না, পেন ড্রাইভ, জি স্যার। পেন ড্রাইভ তো চিনেন না? জি জি স্যার। পেন ড্রাইভ। চিনেন সবাই? জি স্যার। জি জি মেমোরি কার্ড তো চিনেন না? জি। মেমোরি কার্ড তো চিনেন নাকি? এটাও চিনেন না? জি স্যার। মেমোরি কার্ড চিনেন? তো এই যে মেমোরি কার্ডের মতোই কম্পিউটারের ডিভাইস ছিল যেটার নাম ছিল পেন ড্রাইভ। কি ছিল? পেন ড্রাইভ। পেন ড্রাইভ ছিল। আবার বলেন কি নাম ছিল? পেন ড্রাইভ। ড্রাইভ। পেন ড্রাইভ। পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটার কাজ ছিল এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে ফাইল পত্রগুলো আদান প্রদান করা।
এই পেন ড্রাইভের কি কাজ ছিল? এক এক কম্পিউটার কম্পিউটার থেকে থেকে অন্য আরেক কম্পিউটারে কম্পিউটারে ফাইল ফাইল আদান আদান প্রদান করা। প্রদান করা। ফাইলগুলো আদান প্রদান করা। আদান প্রদান করা। ওকে, জি স্যার। জি। এবার আসেন, এই যে আদান প্রদান করা, এটা পেন ড্রাইভের কাজ ছিল। সেই পেন ড্রাইভটা যখন আমরা কম্পিউটারে লাগাইতাম, ওই কম্পিউটারে ওই পেন ড্রাইভটা সাপোর্ট করার জন্য আরেকটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। আদি উইন্ডোজ এর কথা বলছি। উইন্ডোজ বলা হয় কম্পিউটারের মূল অপারেটেড যে সিস্টেমটা রয়েছে, এটাকে উইন্ডোজ বলে। এটাকে কি বলে? উইন্ডোজ বলে। উইন্ডোজ বলে। কম্পিউটারের ধরেন একটা মানুষের চলতে ফিরতে কি করতে হবে না করতে হবে, এটা আমাদের মেমোরিতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তাই না? ঠিক কম্পিউটারের মেমোরি হলো, কম্পিউটার মেমোরি কার্ড না, কম্পিউটারের মেমোরি হলো প্রোগ্রাম। কম্পিউটারের মেমোরি কি? প্রোগ্রাম। প্রোগ্রাম। আর কম্পিউটারের মেমোরি কার্ড হলো স্টোরেজ, যেটার মধ্যে আমাদের তথ্যগুলো জমা থাকে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি, যে দৌড়ে দৌড়ে করে কাজগুলো করছি, এটা হলো উইন্ডোজ। এটা কি? উইন্ডোজ। টাও এরকম বিভিন্ন ভার্সন। আদি ভার্সন আসছে হলো সেই 98 নয়, বরং 96 থেকেও আসছে। আদি 88 থেকে ধরেন এগুলো শুরু হয়েছে। 96, 98 এগুলো আমরা দেখেছি। এর আগের গুলো আমরা দেখি নাই। আমাদের হয়তো পূর্বপুরুষ যারা ছিলেন তারা দেখেছেন। বাট 96, 98, 2000, তারপরে আসছে হলো এক্সপির পরে 7 ভিস্তা, এই পর্যন্ত, ভিস্তা পর্যন্ত আপনার এই পেন ড্রাইভ অথবা ইউএসবি পোর্ট যেগুলো রয়েছে, এগুলো যদি কম্পিউটারের সাথে কানেকশন করার প্রয়োজন হতো, তাহলে আলাদা একটা সফটওয়্যার ইনস্টল করা লাগতো। ইউএসবি সাপোর্টের জন্য আলাদা কি করা লাগতো? সফটওয়্যার ইনস্টল করা লাগতো। এখন দেখেন, এই যে ভার্সন গুলো আপডেট হওয়ার কারণে আমরা অনেক কাজ রয়েছে আমরা ইজি ভাবে করতে পারি। যেমন আরেকটা কথা বলি আপনাদের, যেমন আমরা আগে যখন আরবি কাজ করতাম, আরবি কাজ, সে আরবি কাজ করার জন্য আমাদেরকে সিডি থেকে, সিডি তো চেনেন, জি। সফটওয়্যারে ইনস্টল করা লাগতো আরবির জন্য। এখন কিন্তু আপনারা কি দেখেছেন কোনো অ্যাপস লাগে, কোনো সফটওয়্যার লাগে, কোনো সিডি লাগে কি আরবি সেট আপ করার জন্য? না, কিছু লাগে না। লাগে না। কমান্ডে গিয়ে সেটিংটা করে দিয়েছি, আরবি হয়ে গেছে, তাই না? মাত্র 30 সেকেন্ডে। কি বলেন? জি। এই 30 সেকেন্ডে আরবি, 30 সেকেন্ডে আরবি হয়ে গেছে। এটা আপনার জন্য কতটা সহজ হয়ে গেছে ভার্সনের কারণে, উইন্ডোজের ভার্সনের কারণে। কিন্তু একটা সময় আমরা আরবি কাজ করতাম বা কম্পিউটারের মধ্যে আরবি সেট আপ করতাম, বা আমরা পরবর্তীতে আরবি সেট আপ করে দিতাম, তখন আমাদের কাছে প্রথম দিকে আমরা যেতাম যারা আরবি সেটিং করতে পারে তাদের কাছে 1-2 হাজার টাকা ফি দিয়ে আরবি সেটিংটা করতাম। সেকেন্ড টার্মে আমরাই অন্যদের কম্পিউটারের মধ্যে আরবি সেট আপ করে দিতাম। যখন আমরা এক্সপার্ট হয়ে গেলাম, তখন অন্যদিকে করে দিতাম, তখন আমরা 1000, 1200, 1500 টাকা করে এই সামান্য একটা কাজের জন্য, আরবি সেট আপ করে দেওয়ার জন্য আমরা ফি নিতাম। সেই নারায়ণগঞ্জ, সেই কুমিল্লা, সেই নোয়াখালী, এদিক থেকে সেই গাজীপুর, ওদিক থেকে সে আপনার সেই টাঙ্গাইলের কাছাকাছি, ওই কত দূর দূর দূরান্ত থেকে আমাদের কাছে লোক আসে। কি জন্য জানেন? ওলামায়ে কেরাম কম্পিউটার শিখেছেন, কিন্তু ভিতরে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা ছিল না। প্রোগ্রামিং সম্পর্কে কি ছিল না? ধারণা ছিল না। ধারণা ছিল না। আমাদেরও ছিল না। আমরা এটার পিছনে সময় ব্যয় করেছি, বিভিন্ন কাছে বারবার ধারস্থ হয়েছি, আস্তে 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 আমরা এটা অর্জন করেছি। কিন্তু এটা তখন অ্যাভেলেবেল ছিল না। বিভিন্ন বড় বড় মাদ্রাসার কয়েকটা মাদ্রাসা ব্যতীত ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে কম্পিউটার ছিল না। বড় বড় যে কয়টা মাদ্রাসার মধ্যে কম্পিউটার ছিল, ওই কম্পিউটার অপারেটরদেরকে বা ওই হযরতকে যদি আপনি জিজ্ঞেস করেন, হযরত কম্পিউটার কোথায় শিখেছেন, ম্যাক্সিমাম বলবে হলো দারুল দেওবন্দ থেকে শিখেছে। ম্যাক্সিমাম কি বলবে? কোত্থেকে শিখে আসছে? দারুল দেওবন্দ থেকে। মানে ওই যারাই কম্পিউটার ব্যবহার করতো তাদের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিলেন দারুল দেওবন্দে পড়তে গিয়েছেন, ওখান থেকে। বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশে তখন শেখার এরকম সুযোগ ছিল না। সবচাইতে বড় সমস্যা ছিল ইংরেজি না জানা। তখন ইংরেজি না জানার কারণে বা
ইংরেজির মনে করতো এটা যে ইংরেজি জানি না, আমি কি কম্পিউটার শিখতে পারবো, এই একটা ইয়ে ছিল। অথচ গত বছর আমার মনে আছে এখনো, প্রায় 20 বছর হয়ে গেছে, 20 বছর আগে আমার ট্রেনিং সেন্টার ছিল, তখন আমার একটা স্লোগান ছিল এটা, যে কম্পিউটার শেখার জন্য ইংরেজি জানা আবশ্যক নয়, আপনার শুধুমাত্র আগ্রহে আমরাই আপনাকে বাংলাতে শিখিয়ে দিব কম্পিউটার। একটা স্লোগান ছিল, যার বিস্তারিতটা আপনাকে বললাম আর কি, বিবরণটা শর্টকাট ছিল আর কি। বলার উদ্দেশ্য হলো যে আপনি যে কম্পিউটারটা শিখছেন, যে অপারেটিংটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একদিন দুই দিনে কিন্তু আসে নাই। আরো যে আপডেট গুলো আসতেছে ওগুলোর মধ্যে আরো ফ্যাসিলিটি বেশি, তাই না? ঠিক এইভাবে আপনি যখন কম্পিউটারের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসের এই যে ডিসপিসিটা, সেটা পূর্বের নাম ছিল উইন্ডোজ, এখন 10, 11, 12 বিভিন্ন ভার্সন বের হয়ে গেছে। পূর্বে এরকম ওল্ড ভার্সন ছিল। ওই ওল্ড ভার্সন গুলো যত ওল্ড লেগে গেছে, তত দেখবেন যে অনেক ধরনের কাজগুলো করা যায় না বা করতে পারে নাই। ঠিক এই ডিসপিসিটার বর্তমান আপডেট নেম, যার ওল্ড নাম কি ছিল? মাই কম্পিউটার। মাই মাই কম্পিউটার। কম্পিউটার। মাই কম্পিউটার বা ডিসপিসিটা হলো কম্পিউটারের মেমোরি কার্ড। কি নাম? মেমোরি কার্ড। কম্পিউটারের মেমোরি কার্ড। সবাই বলেন। কম্পিউটারের কম্পিউটারের মেমোরি কার্ড। মেমোরি কার্ড। কম্পিউটারের মেমোরি কার্ড। মোবাইলের মেমোরি কার্ডটা কোন জায়গায় গিয়ে পান আপনারা বলেন দেখি? মোবাইল যখন চালান, মেমোরি কার্ড তো আপনি লাগাইলেন, কিন্তু প্রোগ্রামের মধ্যে কোথায় গিয়ে, কোন কোন কমান্ডে গিয়ে, কোন অপশনে গিয়ে আপনি তার মেমোরি কার্ডের ফাইল পত্রগুলো বের করতে পারেন বলেন দেখি? ফাইল ম্যানেজার। ফাইল গিয়ে। গুড। ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারটা হলো মোবাইলের কি মেমোরি কার্ড। কি বলেন? জি ফাইল ম্যানেজার, মোবাইলের যে ফাইল ম্যানেজারটা রয়েছে, ফাইল ম্যানেজারে মানুষ কেন যায়? আর মেমোরি। মোবাইলের মোবাইলের মেমোরি কার্ডে কি কি আছে সেটা দেখার জন্য তো যায়, তাই না? জি। কি বলেন? জি জি আচ্ছা, কম্পিউটারের মেমোরি কার্ড দেখতে হলে বা কম্পিউটারের মেমোরি কার্ডের মধ্যে কি কি আছে সেটা দেখতে হলে আপনাকেও কম্পিউটারের ফাইল ম্যানেজারে যেতে হবে। তবে এই ফাইল ম্যানেজারের নাম কি? কম্পিউটার অথবা ডিসপিসি। এটার সাবেক নাম কি ছিল? মাই মাই কম্পিউটার। এই মাই কম্পিউটার সকল কম্পিউটারের মধ্যে রয়েছে। সকল কম্পিউটারের মধ্যে কিন্তু আমার এই ফাইলগুলো নেই, এই যেগুলো। কিন্তু সকল কম্পিউটারের মধ্যে কিন্তু দিস পিসি বা মাই কম্পিউটার ছিল। ছিল বলতে তো গত, আছে মানে প্রেজেন্ট। কি বলেন? আছে নাকি ছিল? আছে আছে। এবং থাকবে। সবার কম্পিউটারে আছে। হয়তো মাই কম্পিউটার নাম হিসেবে থাকতে পারে, অথবা দিস পিসি হিসেবে থাকতে পারে, কিন্তু এটার এটা কি? ফাইল ম্যানেজার। এটার ইয়ে কি? ফাইল ম্যানেজার। এরপর আসলে রিসাইকেল বিন। রিসাইকেল বিনের কাজ, রিসাইটাও আপনার কম্পিউটারে রয়েছে, আমার কম্পিউটারে রয়েছে, সবার কম্পিউটারে রয়েছে। পিসিটা যেমন আছে, এই ফাইলগুলো কিন্তু সবার কম্পিউটারে নাই। এটা কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে এখানে কি করেছিলাম, সেভ করেছিলাম। আমি যখন আপনাদেরকে পাওয়ার পয়েন্টে ইয়ে করেছিলাম, ফাইলটা সেভ করেছিলাম, তখন লোকেশন কোথায় দিয়েছিলাম? ডেস্কটপ। ডেস্কটপ। তাই আমার ডেস্কটপের মধ্যে কি হয়েছে, এটা সেভ Save হয়েছে। কিন্তু ডেস্কটপ ব্যতীত অন্য কোন ড্রাইভ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। ওকে, জি। অন্য কোন ড্রাইভ জি। সম্পর্কে আমাদের ধারণা ছিল না। এখন দেখেন, ডিসপিসির মতো আরেকটা কমান্ড রয়েছে যেটা সকল কম্পিউটার থাকে, সেটার নাম হলো বিন রিসাইকেল বিন। রিসাইকেল বিন। এটা হলো আপনার ময়লার ডাস্টবিন। আপনার ময়লার ডাস্টবিন। ডাস্টবিন। কেমন ময়লার ডাস্টবিন? যেমন আপনি অফিসে কাজ করছেন, একটা কাগজের টুকরা আপনি কি করবেন? ফেলে দিবেন। প্রথম ভাবে আপনি কোথায় ফেলেন? ডাইরেক্ট জানালা দিয়ে বাইরে ফেলে দেন,
নাকি আপনার ময়লার ঝুড়িতে জি না, ফেলেন? ঝুড়ি ময়লার ঝুড়ি ঝুড়িতে। ময়লার ঝুড়িতে ফেলেন। তো ময়লার ঝুড়িতে ফেলার পরে অনেক সময় এরকম কিছু কাগজ আবার দরকার হয় যেটা ময়লা ঝুড়ি থেকে উঠানো হয়। আছে এমন? জি হয়তো অনেক সময় প্রয়োজন কিছু হয় মনে করে ফেলে দেওয়া হয়, কিন্তু পরবর্তী মনে হয় যে না এই কাগজটা তো লাগবে, আবার উঠাই নেওয়া হয়। এইটাই হলো সেই ময়লার ঝুড়ি। কোনো কিছু যদি আপনি ডিলেট করে ফেলেন, কি করে ফেলেন? ডিলেট অ্যাড করে ফেলেন। সরাসরি জানালা দিয়ে বের হয়ে যাবে না, ময়লার ঝুড়িতে এসে জমা হবে। কোথায় জমা হবে? ময়লার ঝুড়িতে ময়লার রিসাইকেল ঝুড়িতে বিন এসে। আপনি যদি ময়লার ঝুড়ি থেকে বের করতে চান, তাহলে বের করে আবার নিয়ে যেতে পারবেন গন্তব্যস্থানে যেখান থেকে আপনি ডিলেট করেছেন। আর যদি এখান থেকেও আপনি ডিলেট করে ফেলেন, তাহলে শেষ, প্রাথমিক স্তর শেষ, প্রাথমিক স্তর না পাওয়ার মতো শেষ। সেকেন্ড স্তরের একটা কিছু কিছু সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যার গুলোর হাই পাওয়ার বা আপনার কি বলে কি ডিটেক্ট করার মাধ্যমে বা খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের হাই কমান্ডের সফটওয়্যার রয়েছে, যেগুলোর মাধ্যমে এই ফাইলগুলোকে আবার রিসেন্ড করা হয়, আবার বের করা হয়, আবার কি করা হয়, বের বের করা। করা বের করা হয়। এই বের করার জন্য আপনাকে ওই ধরনের অপারেটরদের কাছে ধারস্থ হতে হবে। আপনি এই জায়গায় সীমাবদ্ধ থাকতে পারেন, এখান থেকে যদি আপনি ডিলিট করে ফেলেন, তাহলে আবার পাওয়ার জন্য আপনাকে তাদের কাছে যেতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে হলো রিসাইকেলমেন্টের কাজ হলো, যখন কোথাও কম্পিউটারের যে কোনো জায়গা থেকে যদি কোনো কিছু ডিলিট করে ফেলি, সেটা এসে জমা হবে রিসাইকেলমেন্ট। আবার এই জায়গা থেকে গন্তব্যস্থানে নিয়ে যেতে পারবো, ফেরত নিয়ে যেতে পারবো। ক্লিয়ার? জি জি আরেকটা কমান্ড দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল মানে হলো আমার মোবাইলের বা আমার ট্যাবের বা আমার কম্পিউটারের সেটিং অপশন। কি অপশন? সেটিং কন্ট্রোল প্যানেল। আমরা কন্ট্রোল দিয়ে বুঝতে পারি, বা কন্ট্রোল প্লেট যদি বলি, তাহলে বুঝতে পারি যে কন্ট্রোল করার যে প্লেট গুলো রয়েছে, যে জায়গাটা রয়েছে সেই জায়গা। কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা আমাদের পুরো কম্পিউটারের বিভিন্ন ধরনের সেটিং গুলোকে চেক আনচেক, ওকে করা বা ডিএক্টিভ করা ইত্যাদির কাজগুলো আমরা কন্ট্রোল প্যানেল থেকে করতে পারি। কন্ট্রোল প্যানেলের ভিতরে গিয়ে ওই সেটিং গুলো চেঞ্জ করতে পারি, রদবদল করতে পারি। ক্লিয়ার? জি কথা জি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে কোথায়? ঝামেলা নাই? কথা বলেন, কথা বলেন। এই, কথা বলতেও ভালো লাগে না। অর্থাৎ কন্ট্রোল প্যানেলে তো মনে হয় ওই যে ভাষা চেঞ্জ করা। শুধু ভাষা না, আপনি তো একটা বললেন। কন্ট্রোল প্যানেলে যখন যাবেন, পুরো সেটিংটাই পাবেন। কম্পিউটারের সেটিং, মোবাইলের সেটিং আছে না? মোবাইল জি জি সেটিং যখন যাবেন, মোবাইল সেটিংস এ যাওয়ার পরে গিয়ে আপনি শিরোনাম আকারে দেখতে পারবেন কল সেটিং, ফোন সেটিং, মেমোরি সেটিং, তারপরে ভলিউম সেটিং, এরকম সেটিং সেটিং শো করে না? আবার জি মোবাইলে যতগুলো সফটওয়্যার ইনস্টল করেছেন, সেই সফটওয়্যার গুলো আপনি দেখতে পারেন, পারেন কিনা? ওই জি সব জি কাজগুলো সেটিংতে করতে হয়। এইখানের সেটিংটাও আমরা এই জায়গা থেকে কন্ট্রোল শর্টকাট বা বের করতে পারি, অথবা স্টার্টে গিয়ে আমরা এই যে সেটিংসে ক্লিক করলেও আমাদের ওই কন্ট্রোল প্যানেলের মধ্যে নিয়ে যাবে। ওই কন্ট্রোল প্যানেলের মধ্যে কি করবে? আমাদেরকে নিয়ে যাবে। ওকে? জি এই যে তিনটা কমান্ডের নাম বললাম, একটার নাম হলো ডিসপিসি, সাইকেল বিন, কন্ট্রোল প্যানেল। এটা Control. ছাড়াও আরো কিছু সফটওয়্যার থাকতে পারে, যেমন ফায়ারফক্স, যেমন গুগল ক্রোম, যেমন মাইক্রোসফট এডিট। এগুলো প্রায় কম্পিউটারে থাকে। এটা উইন্ডোজ এর সাথে অটোমেটিক ভাবে সেট আপ হয়। উইন্ডোজ এর মধ্যে যে সকল কমান্ড গুলো দেয়া আছে, ওই কমান্ড গুলোর একটা কমান্ড হলো গুগল ক্রোম, মাইক্রোসফট ইডিজি, ফায়ারফক্স ইত্যাদি গুলো। এগুলো অটোমেটিক ভাবে উইন্ডোজ এর সাথে চলে আসে। অর্থাৎ আপনার কম্পিউটারটা মানে
উইন্ডোজ 10 না উইন্ডোজ 11? এছাড়া বাকি যে কমান্ড গুলো দেখতে পাচ্ছেন ওই কমান্ড গুলো বা প্রোগ্রাম গুলো ক্ষেত্র বিশেষ আমি আমার এই কম্পিউটারের মধ্যে সেটিং করেছি, তাই এখানে আছে। ক্লিয়ার? সবার নিচে আসতে পারেন, ডান পাশে ঘড়ির টাইম রয়েছে, তারপরে আমার ল্যাপটপ হওয়ার কারণে ব্যাটারি দেখতে পাচ্ছেন, ভলিউম দেখতে পাচ্ছেন, ওয়াইফাই কানেকশন দেখতে পাচ্ছেন, আমার ল্যাঙ্গুয়েজ বার দেখতে পাচ্ছেন, ভয়েস রেকর্ডের অপশন দেখতে পাচ্ছেন, এবং এখানে আমার যে সকল প্রোগ্রামগুলো শর্টকাট ভাবে এবং ওপেন করা আছে ওই সকল প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন, স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামস এর কমান্ড গুলো দেখতে পাচ্ছেন। এই সবগুলো কোথায় থাকে? টাচ বারে থাকে। কোথায়? টাচ বারে। টাচ বার। এত সময় ধরে যে আলোচনাগুলো করলাম সেটা ছিল আমার ডেস্কটপ পরিচিতি। জি আমার কি ছিল? ডেস্কটপ। পরিচিতি। এবার আসেন ডিসপিসি সম্পর্কে আলোচনা করলাম, সাইকেল বিন সম্পর্কে আলোচনা করলাম, অন্যান্য সফটওয়্যার যে এখানে থাকে শর্টকাট ভাবে কিভাবে থাকে এটা সম্পর্কে আলোচনা করলাম। আসেন ডিলেট, রিনেম, মুভ, কপি, পেস্ট। ডিলেট, রিনেম আমি এখানে বলেছিলাম ডিলিট করলে কিন্তু এখানে চলে আসবে, তাই না? জি বলেছিলাম কি? বলেন। জি রিসাইকেল বিন। কোথায় গিয়ে জমবে? সাইকেল বিনে জমবে। রিসাইকেল বিন। যেমন আমার এই ভিডিওটাকে আমি ডিলিট করতে চাই, আমি যদি ক্লিক করে ডিলিট করি তখন আমার এই জায়গা থেকে এটা চলে গেল। চলে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে পড়লো, হাই হাই এটা তো আমার কৌমিদ ক্লাবের ভিডিও ছিল, হাই হাই এটা আফসোস করার দরকার নাই। নাই। কেন নাই? এটা আমার এখনো পর্যন্ত ডাস্টবিনে আছে। এবার আমাকে ডাস্টবিনে যেতে হবে। আমরা সবাই জানি যে এই কোনো প্রোগ্রাম ওপেন করার জন্য একাধিক মাধ্যম রয়েছে। এক নাম্বার হলো ডাবল ক্লিক, তাই না? জি জি আরেক নাম্বার হলো ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার, জি ক্লিক করে কিবোর্ড থেকে কি ইন্টার। enter। তাহলে এটি ওপেন হয়ে যাবে। আরেকটা সিস্টেম হলো মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করা, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক। এক নাম্বার হলো ডাবল ক্লিক, এক নাম্বার হলো কি ডাবল ক্লিক, ডাবল ক্লিক, সেকেন্ড নাম্বার হলো ক্লিক করার পরে কিবোর্ড থেকে ইন্টার, থার্ড নাম্বার হলো রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক। একাধিক মাধ্যমে যে কোনো প্রোগ্রাম কি করা যায়? ওপেন করা যায়। ওপেন করা যায়। তাহলে আমি যে এখান থেকে একটা ভিডিও ডিলিট করে ফেললাম কোথায় গিয়ে জমলো? রিসাইকেল বিন। রিসাইকেল বিন ওপেন করার জন্য কি করতে হবে? ডাবল ক্লিক। ডাবল ক্লিক। পরপর ডাবল পরপর ক্লিক করাকে কি বলে? ডাবল ক্লিক। ডাবল ক্লিক Double বলে। click। এবার আমার যতগুলো ডিলিট করেছিলাম সবগুলো এখানে দেখতে পাচ্ছি। আমরা কোনটাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই? স্বাগতম। স্বাগতম। স্বাগতমে ক্লিক করার পর যদি ডিলিট করে দেন চলে যাবে। আর যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন আর রিস্টোর ক্লিক করেন তখন তার গন্তব্যস্থানে চলে যাবে। গন্তব্য বলতে যেখান থেকে ডিলিট করা হয়েছে সেটাই হলো গন্তব্য। রিস্টোর ক্লিক করলাম, এখানে কিন্তু আর নেই, আছে? এই প্রোগ্রামটাকে ক্লোজ করে দেওয়ার জন্য ক্লোজ বাটন ক্লিক করলাম, প্রোগ্রামটা কি হয়ে গেল? ক্লোজ হয়ে গেল। এবার দেখেন আমার ডেস্কটপের মধ্যে চলে আসছে, দেখেন ডেস্কটপের মধ্যে ভিডিওটা কি চলে আসছে। এই ভিডিওটাকে আমি ওপেন করতে চাই, এই ভিডিওটাকে আমি কি করতে চাই? ওপেন। মানে চালু করতে চাই। তাহলে আমার এই যে কোনো প্রোগ্রাম ওপেন করা চালু করা নিয়ম কয়টা? তিনটা। তিনটা। নরমালি কি তিনটা। আমি ম্যাক্সিমাম সময় যেই ফর্মুলাটা ব্যবহার করি সেই ফর্মুলাটার নাম কি? ডাবল ক্লিক। ডাবল ক্লিক, আমি আমার এই প্রোগ্রামের উপর ডাবল ক্লিক করলাম, অর্থাৎ এই ভিডিওটা অন করে দেখতে চাই, তাই এই ভিডিওটার উপর ডাবল ক্লিক করলাম, ফলে আমার ভিডিওটা কি হয়ে গেল? চালু হয়ে গেল। চালু হয়ে গেল। ফলে আমার ভিডিওটা চালু হয়ে গেল। এখন এই ভিডিওটাকে যদি আমি বন্ধ করে দিতে চাই
এই ভিডিওটাকে যদি আমি কি করে দিতে চাই, বন্ধ করে দিতে চাই, বন্ধ করে দিতে চাই। বন্ধ করব ক্লোজ বাটন। কিসে? ক্লোজ বাটন। ভিডিওটাকে যদি আমি ছোট করে দেখতে চাই তাহলে রিস্টোরে ক্লিক করব। এবার আমি যদি ভিডিওটাকে আবার প্লে করতে চাই, ওপেন করা আছে, দেখা শেষ, এর জন্য আবার কি হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, আবার প্লে করতে চাই, এই হলো প্লে বাটন। আমাকে প্লে বাটনে ক্লিক করতে, আমি যখন প্লে বাটনে ক্লিক করলাম তখন এটা চলছে। আমি আবার যদি প্লে বাটনে ক্লিক করি তখন কিন্তু এটা পুশ হয়ে যাবে, জি। স্টিল হয়ে যাবে, যেখানে আছে ঠিক ওই জায়গা থাকবে। একই বাটনে প্লে, একই বাটন কি স্টপ। আমি আবার প্লে করলাম, আবার যাচ্ছে, আবার স্টপ করে দিলাম। ওকে। আবার যদি সাউন্ড বড় ছোট করতে চাই, সাউন্ড কমাইতে চাই, বাড়াতে চাই, ভলিউমে যাব, এভাবে আমরা সাউন্ডটাকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। আবার যে কাজটা আমরা এখান থেকে একটু ব্যাকে আসতে চাই, একটু ব্যাকে দিয়ে আসতে পারবো। এটাকে ধরে, এই কানটাকে ধরে যদি বাম দিকে টান দেন তখন আস্তে আস্তে পেছনের দিকে যাবে। আবার কানটাকে যদি ডান দিকে টান দেন তখন সামনের দিকে যাবে। আপনার যদি একাধিক ভিডিও এই ফোল্ডারের মধ্যে থাকে, নেক্সট ভিডিও দেখতে চাইলে নেক্সটে ক্লিক করবেন, প্রিভিয়াস ভিডিও যদি দেখতে চান তাহলে প্রিভিয়াস ক্লিক করবেন, তখন পেছনের ভিডিওটা আপনাকে দেখে। এইভাবে কি করতে হয়, গান প্লে করতে হয়, ভিডিও প্লে করতে হয়। বুঝাইতে পারলাম? জি। জি জি। স্যার। দেখা শেষ, এবার আপনি ক্লোজ করে দেন, ব্যাস, বন্ধ হয়ে গেল। রিসাইকেল বিন থেকে কিভাবে আনতে হয় সেটা জানলাম, এবং ভিডিওটা কিভাবে অন করতে হয়, দেন ভিডিওর সাউন্ড কমাইতে হয়, বাড়াইতে হয়, প্লাস মাইনাস করতে হয়, ভিডিওটাকে ছোট বড় কিভাবে করতে হয়, পুশ করতে হয় কিভাবে, স্টপ করতে হয় কিভাবে, এগুলো আমরা দেখলাম, আলোচনা করলাম। এবার আসেন এই ভিডিওটাকে যে নামটা রয়েছে সেই নামটা চেঞ্জ করতে চাই। শুধু ভিডিও নয়, যে কোনো ফাইল, যে কোনো প্রোগ্রামের নাম চেঞ্জ করতে চাইলে আমরা এই ফাইল যে নামটা রয়েছে সেই নামটার উপর ওয়ান ক্লিক করব। অনেক সময় দেখবেন যে ওয়ান ক্লিক করলে অটোমেটিক ভাবে লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার যেমন আমার এই প্রোগ্রামটা ক্লিক করা আছে বলে এর জন্য লেখার উপর ক্লিক করার কারণে এটা হয়েছে, কিন্তু আমি যদি এই জায়গায় লেখার উপর ক্লিক করি তখন কিন্তু হবে না, কারণ এটা পূর্বের থেকে আগে ক্লিক করা নাই। আমি আগে উপরে ক্লিক করলাম, এবার যদি লেখার উপর ক্লিক করি তখন কি আমার লেখাটা গেল। আপনি যদি বলবেন যে আমি স্যার ক্লিক করলাম লেখার উপরে কিন্তু হলো না, এটা হবে না, কারণ এখানে দুইটা ক্লিক হয়। একটা ক্লিক হলো তার ফাইলটাকে মার্ক করার জন্য, সেকেন্ড ক্লিক হলো তার লেখাটাকে চেঞ্জ করার জন্য। লেখা চেঞ্জ করার জন্য লেখার মধ্যে ক্লিক করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায়, তারপরে কি আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এই জায়গার মধ্যে লেখাটাকে ক্লিক করলাম, দেন চেঞ্জ করে দিলাম, লিখে দিলাম ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকাম লেখার পরে খালি জায়গাতে ক্লিক করলেও নাম চেঞ্জ হয়ে যাবে, অথবা ভিডিওর উপর ক্লিক করলেও নাম চেঞ্জ হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে ইন্টার দিলেও কি হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। এভাবে যে কোনো ফাইলের নাম চেঞ্জ করা যায়, যে কোনো ভিডিও অডিওর নাম চেঞ্জ করা যায়, যে কোনো ফটো ইত্যাদির নামগুলো চেঞ্জ করা যায়। এবার আসেন এইটাকে আমি গন্তব্য স্থানে নিয়ে যাব। গন্তব্য বলতে কি, আমার এটা ডেস্কটপ, ডেস্কটপটা হলো, এই যে ডেস্কটপটা রয়েছে, ডেস্কটপটা হলো একটা ভাসমান ভাসমান একটা সাইট, ভাসমান একটা কি সাইট। কোনো সময় সাইটটা নষ্ট হয়ে গেলে আপনার এই ফাইলগুলো স্থায়িত্ব আর পাবেন না, আপনার এই ফাইলগুলোর কি পাবেন না, স্থায়িত্ব পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এটা এমন একটা জায়গার মধ্যে নিয়ে যেতে হবে যে জায়গাতে এই তিনটা নষ্ট হয়ে গেলেও যাতে ওটা ওখানে সংরক্ষণ থাকে। তো ওই জায়গায় যাওয়ার জন্য আপনাকে যেতে হবে দিস পিসি। আপনি যখন দিস পিসিতে ডাবল ক্লিক করবেন তখন কিছু ঘরের মতো বা পাওয়ার ব্যাংকের মতো বা ড্রাইভের মতো আপনি কিছু প্রোগ্রাম দেখতে পারবেন। এখানে প্রোগ্রাম রয়েছে কয়টা? চারটা। চারটা। কয়টা?
4টা। চারটা এগুলোকে ড্রাইভ বলে। কি বলে? ড্রাইভ। ড্রাইভ বলে। ড্রাইভ বলে। অনেকের কম্পিউটারে 2-3টা পাবেন, আবার অনেকের কম্পিউটারে মোটামুটি 5-7টাও পাবেন। এই 5-7টা কিংবা 2-3টা কিভাবে হয় এই জিনিসটাকে বুঝেন। 5-7টা বা 2-3টা কিভাবে হয় এই জিনিসটাকে বুঝেন। বুঝার আগে আপনারা এই যে কিছু সময় ধরে যে আলোচনা করলাম সে আলোচনাগুলো আপনারা একটু আলোচনা করেন। আমাকে একটু 5টা মিনিট একটু ছুটি দেন। হ্যাঁ, 5টা মিনিট আপনারা আলোচনা করেন। জি স্যার। কেউ বের হন নাই? না না, আচ্ছা আমরা 12 জনে আছি। 11 জন আছে। 11 জন। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ড্রাইভ। কি বলা হয়? ড্রাইভ। ড্রাইভ। ড্রাইভ বলা হয়, DRIV, ড্রাইভ। এই ড্রাইভটা মূলত হলো হার্ড ডিস্ক। কম্পিউটারের মেমোরি কার্ডকে বলা হয় হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। হার্ড হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ড্রাইভ। বানানটা আপনাদেরকে দেখাই দেখেন। দেখেছেন? জি জি। কম্পিউটারের মেমোরি কার্ডকে কি বলা হয়? হার্ড ডিস্ক হার্ড ডিস্ক। ড্রাইভ। এটা সংক্ষিপ্ত নাম হলো HDD। এসডিডি। HDD, হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ডিস্ক ড্রাইভ। ড্রাইভ। আর হার্ড ডিস্ক, এই যে কম্পিউটারের মেমোরি কার্ড কয়টা থাকে সাধারণত? দুইটা। একটা থাকে। একটা থাকে। কম্পিউটারের মেমোরি কার্ড সাধারণত কয়টা থাকে? একটা থাকে। একটা থাকে। ওই একটাকে ঘর ঘর আকারে ভাগ করা হয়। ওই একটা হার্ড ডিস্ককে কম্পিউটারের প্রোগ্রামের মধ্যে কি করা হয়? ভাগ ঘর করা। ঘর করা হয়। ভাগ করা হয়। হার্ড ডিস্ক মানে হলো একটা ঘর বা একটা বাড়ি। একটা হার্ড ডিস্ক মানে কি? একটা বাড়ি। বাড়ি। ওই একটা বাড়ির মধ্যে যেমন ওই একটা ঘরের মধ্যে যেমন 3-4টা রুম করা হয়, ওই একটা ঘরের মধ্যে কি করা হয়? 3-4টা রুম রুম। রুম করা হয় কিনা? কোন রুম থাকে ছোট, কোন রুম থাকে বড়। ওই বাড়িটা যখন করা হয় তখন বলে দেওয়া হয় যে আমার এত এত সাইজের রুমগুলো হবে। ইঞ্জিনিয়ার ওইভাবে কি করে? রুমগুলো করে। বুঝতে পারলাম? ইঞ্জিনিয়ার ওইভাবে কি করে? রুমগুলো করে। করে। তো আপনার হার্ড ডিস্ককে আপনি কয়টা ড্রাইভে ভাগ করবেন যখন উইন্ডোজটা সেট আপ করা হয় তখন ওই ইঞ্জিনিয়ারকে বলে দিতে হয়। বলে দিলে তিনি পুরো হার্ড ডিস্ককে নিট এন্ড ক্লিন করে, পুরো হার্ড ডিস্ককে নিট এন্ড ক্লিন করে এটা যত যত করে আপনি ভাগ করতে বলেন। যেমন আপনার একটা হার্ড ডিস্ক আছে 1000 জিবি। কয় জিবি? 1000। 1000 জিবি। 1000 জিবি। 1 জিবিতে কত এমবি? 1024 1024 এমবিতে কি হয়? এমজিবি 1 জিবি জিবি হয়। হয়। আর 1024 কিলোবাইটে কয় এমবি হয়? 1 এমবি হ্যাঁ, 1 এমবি। 1 এমবি। 1024 বাইটে 1 কেবি হয়। 1024 কিলোবাইটে 1 এমবি হয়। 1024 এমবিতে 1 জিবি হয়। আর 1024 জিবিতে 1 টিবি হয়। বুঝাইতে পারলাম? জি ওজন আছে না, শিলের ওজন। শিলের ওজন বুঝেন? জি। আচ্ছা, ওজন বাদ দেন, ওজন বাদ দেন, আপনি টাকার মান বলেন। টাকার মান বলেন, 100 পয়সাতে কত টাকা হয়? 1 টাকা হয়।
101 পয়সাতে 1 টাকা হয়। 100 1 পয়সা। 100 পয়সাতে 1 টাকা। 100 পয়সাতে 1 টাকা হয়। ঠিক ঠিক নাকি? জি। জি 100 পয়সা 1 টাকা। সবাই বলেন। 100 পয়সা 1 টাকা। জি 100 পয়সাতে 1 টাকা সবাই হয়। জানে 100 পয়সাতে কি হয়? 1 টাকা হয়। 1 টাকা হয়। আবার 100 টাকায় 100টা 1 টাকা কি হয়? 100 100 টাকা। টাকা হ্যাঁ 1000 টাকা। 100টা 1 টাকায় কত টাকা হয়? 100 টাকা। 100 টাকা হয়। 100 100 টাকা টাকা হয়, হয়। তাই 100 না? টাকা। আবার 100 টাকা হয়। আবার 100টা 1000 টাকা কত টাকা হয়? 1 লাখ। 1 লাখ হয়। 1 লাখ 10,000 টাকা। 100টা যদি 1 লাখ 10,000 টাকা টাকা। হয় তো কত টাকা হয়? বলেন 100টা 1000 1 লাখ টাকা, 1 লাখ টাকার নোট ধরেন 100টা হয় তাহলে কত টাকা হবে? 1 লাখ। 1 1 কোটি। লাখ। 1 কোটি। যদি 100 100টা 1 লক্ষ টাকার নোট, তাহলে 1 কোটি হবে। 1 লক্ষ টাকার নোট হলে 1 কত কোটি। টাকা হয়? 1 কোটি টাকা। হবে। 1 কোটি। 1 কোটি। 1 কোটি। এই যে একটা নিয়ম আছে না, রুলস আছে না, জি যে 100 100 করে এত জি টাকায় আপডেট হয়। জি ঠিক জি আপনার এই যে আমরা যে কম্পিউটারের বা মোবাইলের মেমোরি কার্ড বলি, জিবি বলি, এমবি বলি, টিবি বলি, কেবি বলি, এগুলাও এইভাবে স্তর অনুযায়ী কি করা হয়? মান নিয়ন্ত্রণ করা হয়। আপনি আপনার কম্পিউটারে কত জিবি, জিবি কাকে বলে, এমবি কাকে বলে, টিবি কাকে বলে, কেবি কাকে বলে, এটা আপনাকে বুঝতে হবে। এটা আপনাকে কি করতে হবে? বুঝতে হবে। বুঝতে হবে। বুঝতে হবে। আপনি যখন বুঝবেন তখন মানুষ মনে করবে সত্যিকার অর্থে আপনি কিছু জানেন। সত্যিকার অর্থে আপনি কিছু জানেন। জানেন। কম্পিউটারে জানেন। দীর্ঘদিন কাজ করেন আর আপনাকে যদি একজন প্রশ্ন করে, ভাই এই জিবি এমবি এগুলো কি, আপনি যদি উত্তর দিতে না পারেন, হ্যাঁ? আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন কিন্তু উত্তর দিতে পারলেন না, আপনি তার কাছে ছোট হয়ে গেলেন কিনা? জি জি। অথচ আপনি সহজে বলতে পারেন তাকে যে ভাই এটা হলো, আমরা যেমন শিল অথবা টাকার একটা মান এভাবে ইয়ে করি, 100 পয়সা 1 টাকা, 100টা 1 টাকায় 100 টাকা, এভাবে আমরা যেভাবে আমাদের টাকার মানগুলো উপর দিকে উঠতে থাকে, ঠিক এইভাবে কম্পিউটারে যে স্টোরেজ রয়েছে এই স্টোরেজ গুলোকে কম্পিউটার কিভাবে ইয়ে করে নির্ণয় করে, এইভাবে যে কিলোকে প্লাসে, এমবিতে এমবিকে, জিবিতে জিবিটা টিবিতে, এভাবে কি করা হয়? ওজন করা হয়। ওকে, যেমন আমার কম্পিউটারটা হলো 1000 জিবি। যেমন আমার কম্পিউটারটা কত জিবি? 1000। 1000 জিবি। এখন এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমার এইটা কত জিবি? 150 জিবি ফ্রি। 209 GB জিবি, মানে 210 জিবির এই ড্রাইভটা করা হয়েছিল। আবার দেখতে পাচ্ছেন এইটা কত জিবি? 222 22 জিবি। 222। 22 222 আবার এটা দেখতে পাচ্ছেন যে কত জিবি? 499। 499। 499। তার মানে 499, 222, 209 এই তিনটা মিলে প্রায় চলে আসে 1000-এর কাছাকাছি। জি তিনটা মিলে কি চলে আসে? প্রায় 1000-এর 1000 এর কাছাকাছি। কাছাকাছি। আর এই যে 110 যদি আমি ধরি তখন চারটা মিলে কি হবে? 1000 জিবি। 1000। তাহলে আমার দেখেন সি, ডি, ই, এফ এগুলোকে ড্রাইভের নাম বলা হয়, কমন নাম। এগুলোকে কি বলা হয়? ড্রাইভের কেমন? কমন নাম। হ্যাঁ। যেমন আপনার কম্পিউটারের মধ্যে স্থায়ী যে নামগুলো, স্থায়ী নামগুলোকে চেঞ্জ করা যায় না, কিন্তু অস্থায়ী নামগুলো চেঞ্জেবল। অস্থায়ী নামগুলো কি? চেঞ্জেবল। যেমন আমার চেঞ্জেবল। এখানে দেখতে পাচ্ছেন কি এমডি আকরাম। 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 ওই যে জি আমরা একটা ভিডিওর নাম চেঞ্জ করেছিলাম না, মনে আছে? জি জি ঠিক এইভাবে আমরা এটাও কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। করতে পারবো। ঠিক করে লেখার উপর ক্লিক করলে নাম চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম AKRAMULLH, লিখে খালি জায়গায় ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, দেখবেন চেঞ্জ হয়ে যাবে।
বুঝতে পারলাম? জি জি অবশ্যই। তার মানে হলো এগুলোকে বলা হয় ড্রাইভ। আর ড্রাইভ মানে হলো হার্ড ডিস্ককে আমাদের কাজের সুবিধার জন্য এরকম ঘর আকারে কি করা হয়, পার্টিশন দেওয়া হয়। এই পার্টিশন ওয়ালা ঘরগুলোকে বলা হয় ড্রাইভ। কথা ক্লিয়ার? জি তা এখন আমার জি। কোন ড্রাইভটা কত জিবি হবে সেটা আমি যখন কম্পিউটারটা সেট আপ করি তখন ইঞ্জিনিয়ারকে বলে দিই যে আমার 4টা ড্রাইভ করবা কিংবা 3টা ড্রাইভ করবা, অমুক ড্রাইভ এত জিবি দিবা, অমুক ড্রাইভ এত জিবি দিবা। তখন ইঞ্জিনিয়ার এই হার্ড ডিস্কটাকে যখন পুরোটাকে ভেঙে এরকম ভাগ ভাগ করে, ঘরগুলো আকারে ভাগ বিভক্ত করে, তখন ওইভাবে কি করা হয়, এটাকে সেটিং করা হয়। ক্লিয়ার? জি 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 এখন প্রশ্ন হলো ড্রাইভের কি থাকে? এখন প্রশ্ন কি, ড্রাইভের ভিতরে কি কি থাকে? থাকে? এটাকে ড্রাইভের ভিতরে আমাদের সকল ধরনের তথ্যগুলো থাকে। তাহলে আমার এতগুলো ড্রাইভ করা কি দরকার? একটা ড্রাইভ থাকলে তো হতো। প্রশ্ন আসে কিনা? জি জি আমার এতগুলো ড্রাইভ করার কি দরকার? এতগুলো ড্রাইভ করার কারণ হলো দুইটা। কয়টা? দুইটা এক নাম্বার কথা হলো আপনার যে উইন্ডোজটা আছে, আপনার যে উইন্ডোজটা কম্পিউটারের যে প্রোগ্রামিং গুলো, এই প্রোগ্রামিং গুলো তো এক জায়গায় সেট করা হয়েছে, কোন একটা মেমোরির কার্ডের জায়গা তো ব্যবহার হয়েছে, তাই না? জি তো এই যে জি মেমোরিটা ব্যবহার হয়েছে এই জায়গার মধ্যে যদি আমরা পুরা হার্ড ডিস্কটাকে একটা মেমোরি কার্ড করি, একটা ড্রাইভ করি, তখন এটার মধ্যে উইন্ডোজও থাকবে, আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো থাকবে। থাকবে কোনো কারণবশত কোনো কারণবশত উইন্ডোজটা নষ্ট হয়ে গেল, উইন্ডোজ কিন্তু প্রায় নষ্ট হয়। উইন্ডোজটা কি হয়? নষ্ট প্রায় হয়। নষ্ট হয়। নষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ উইন্ডোজটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। নষ্ট হয়। উইন্ডোজটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তখন দেখেন এই যে যখন আপনার এই ড্রাইভের মধ্যে উইন্ডোজটাও রাখবেন, আবার আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখবেন, তখন কি হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন গুরুত্বপূর্ণ ফাইলগুলো চলে যাবে। আর উইন্ডোজ তো যাবেই। তো উইন্ডোজ চলে গেলে উইন্ডোজ নতুন করে সেট আপ করা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ ফাইল চলে গেলে তখন কি করবেন বলেন? তখন কি করবেন? তখন কি আর কান্নাকাটি করলেও কি এটা উদ্ধার করা যাবে? জি না আস্তে আস্তে এই জন্য আপনার হার্ড ডিস্কে একাধিক ড্রাইভ করতে হয়। এটা হলো একটা কারণ। তাহলে এই কারণটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? জি এই কারণটা গুরুত্বপূর্ণ কিনা? জি স্যার সেকেন্ড আসন হলো আপনি কাজ করছেন, কিন্তু আপনার এই কাজগুলো সবগুলো যদি একটা ড্রাইভের ভিতরে রেখে দেওয়া হয়, তখন কিন্তু আপনি চাইলে ওইখান থেকে খুঁজে আপনার ফাইলগুলো বের করতে হবে, তাই না? আর যখন আপনি ড্রাইভ আলাদা আলাদা রাখবেন, যেমন আপনার একটা কম্পিউটারের মধ্যে 3জন লোক কাজ করে, কয়জন লোক? তিনজন। এখন 3জনকে আপনি 3টা ড্রাইভ দিয়ে দিলেন, একটার মধ্যে আকরামুল্লাহকে দিলেন, একটা মোহাম্মদুল্লাহকে দিলেন, একটা মাইসুরাকে দিলেন। তাহলে 3জনকে 3টা ড্রাইভ দিয়ে দিলেন, তাই না? তখন কি হবে, একজনের ড্রাইভের মধ্যে আরেকজন ঢুকবে না, ঢুকবে? জি না। না। ঢুকবে না। একজনের ড্রাইভের মধ্যে আরেকজন ঢুকবে না। আবার প্রত্যেকের ড্রাইভের মধ্যে প্রত্যেকে নিজে সুন্দর করে ফাইলপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে, পারবে না? জি 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 অবশ্যই। এই কারণে আপনি আরেকটু বিশ্লেষণ করতে বলা যায় যে এভাবে, যে আপনার কম্পিউটারের মধ্যে যে তথ্যগুলো আপনি রেখেছেন
হয়তো বা কোনোটার মধ্যে আপনার গ্রাফিক্স এর কাজগুলো রাখলেন, কোনোটার মধ্যে আপনার অফিসিয়াল কাজগুলো রাখলেন, কোনোটার মধ্যে আপনার কিংবা আপনার ফ্যামিলির কাজগুলো রাখলেন। তাহলে প্রত্যেকটা ড্রাইভে আলাদা আলাদা রাখার দ্বারা খুঁজে পেতে কঠিন হবে না সহজ হবে? সহজ। সহজ হবে। সহজ হবে। আর এই সহজের জন্য আমাদের একাধিক ড্রাইভ করতে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে উইন্ডোজটা যে ড্রাইভে থাকবে সেই ড্রাইভের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কিছু রাখা যাবে না, এক। দ্বিতীয় নম্বর হলো যদি আমরা রাখি তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে গেলে তখন আর খুঁজে পাবো না। এই জন্য আমরা কি করি, এই সি ড্রাইভের মধ্যে শুধুমাত্র উইন্ডোজটা রাখি। সি ড্রাইভের ভিতর আমরা ঢুকিও না, কোনো কাজও করি না, এবং এটাকে সম্পূর্ণ আমরা মনে করি যে এটার মধ্যে ঢোকা নিষেধ। এটার মধ্যে ঢোকা নিষেধ মনে করি আমরা। আর নিষেধ মনে করার কারণে আমরা এই ড্রাইভের ভিতরে কিছু রাখিও না, ঢুকিও না। এই ড্রাইভ গুলোর মধ্যে আমরা রাখি, বারবার ঢুকি, ভিতরে ডাবল ক্লিক করলে দেখবেন যে আমার অনেকগুলো ফাইল। এবার আবার যদি ব্যাকে যাই তখন এই ড্রাইভের যদি গিয়ে যাই ওখানে গিয়ে আবার অনেক কিছু ফাইল। এভাবে প্রত্যেকটা ড্রাইভের মধ্যে আমার ফাইল রয়েছে। বাট আমি কখনো সি ড্রাইভের ভিতরে ঢুকি না, এই কারণে এটার মধ্যে উইন্ডোজ থাকে। এটার মধ্যে ঢুকলে দেখা গেছে কোনো একটা ফাইল ডিলিট করে ফেললাম, সাথে সাথে আমার উইন্ডোজ নষ্ট হয়ে গেল, তখন আর আমি কিছু পাবো না। আবার উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার কাছে আমাকে দৌড়ানো লাগে। বুঝতে পারলাম? তাহলে গুরুত্বপূর্ণ একটা ড্রাইভ থাকে যে ড্রাইভের মধ্যে আমাদের উইন্ডোজটা থাকে। এখন আমি কিভাবে বুঝবো আমার কোন ড্রাইভের মধ্যে আমার উইন্ডোজটা আছে? আপনি আমার কম্পিউটারের মধ্যে আসলেন, আমি চালাই বলি আমি বুঝতে পারবো যে আমার এই কম্পিউটার কোন জায়গার মধ্যে কি আছে, উইন্ডোজটা আছে। কিন্তু আপনার কম্পিউটার যদি আমি ধরি বা আমার কম্পিউটার যদি আপনি ধরেন, আপনি কিভাবে বুঝবেন আমার কোন ড্রাইভের মধ্যে আমার উইন্ডোজটা আছে? বলেন দেখি। সি ড্রাইভ। হ্যাঁ, সি ড্রাইভ। বোঝার নিয়মটা। সি ড্রাইভটা, আমি তো এখানে সি ড্রাইভ আছে আমার, আমি তো ডি ড্রাইভের মধ্যে উইন্ডোজ রাখতে পারি, ঠিক কোনায় উইন্ডোজ রাখতে পারি, সি ড্রাইভের F এর লোকাল মধ্যেও ডিস্কের রাখতে পারি। পাশে চিহ্ন আছে। হ্যাঁ, ওই সি ড্রাইভের পাশেই আলাদা একটা চিহ্ন আছে। আমার ড্রাইভের উপরে একটা উইন্ডোজের লোগো থাকে। জি। আমার ড্রাইভের উপরে একটা লোগো থাকবে উইন্ডোজের, আর এটা যে ড্রাইভের মধ্যে থাকবে আমরা তখন বুঝে নিব ওই ড্রাইভটার মধ্যে কি আছে, উইন্ডোজ। উইন্ডোজ আছে। উইন্ডোজ। কথা ক্লিয়ার? জি। জি এবার আসেন, আমার এই দুই ড্রাইভের মধ্য থেকে এই ড্রাইভটা একটু ভিন্ন মনে হচ্ছে। জি কেমন ধরনের ভিন্ন বলেন দেখি। এরও চিহ্ন আছে। ও নিচের দিকে একটা শেয়ারের মতো চিহ্ন আছে। আচ্ছা, নিচের দিকে একটা আমার কি আছে, শেয়ারের মতো অ্যারো আছে। এই শেয়ারের মতো অ্যারো যেগুলোতে থাকবে আপনাকে বুঝে নিতে হবে এটা শেয়ার অপশন করা আছে। এখন শেয়ার অপশনটা কিভাবে করে? যেমন শেয়ার অপশনটা করে হলো আমাদের যে গুগল আছে না ড্রাইভ, জি। গুগল ড্রাইভ, জি এই গুগল ড্রাইভের মাধ্যমে একটা লিংক করা হয়। ফলে আমার এই কম্পিউটারের মধ্যে এই ড্রাইভের মধ্যে আমি যা কিছু রাখবো সব আমার ওই মোবাইল থেকে অথবা অন্য কোনো কম্পিউটার থেকে অথবা অন্য কোনো কান্ট্রি থেকে আমি আমার এই ড্রাইভের ভিতরে যা আছে ওগুলো দিয়ে আমি কাজ কাম করতে পারি। এই শেয়ার অপশন থাকার কারণে আপনার কম্পিউটার যদি কোথাও নাও নিয়ে যান, এই ড্রাইভের ভিতরে তথ্যগুলো থাকার কারণে আপনি আপনার কাজগুলো সম্পাদন করতে পারবেন যে কোনো জায়গা থেকে। কিন্তু বাকি দুইটার মধ্যে নেই। কেন নেই? এই দুইটা আমি কি করি নাই, গুগল ড্রাইভে শেয়ার করি নাই। ফলে দেখা গেছে আমি এগুলোর মধ্যে কি রাখলাম কি রাখলাম না এগুলো আমি আমার মোবাইল থেকেও দেখতে পারবো না। আমার অন্য কোনো কম্পিউটারের মধ্যে যদি এই মেইলটা লগ ইন করা থাকে সেটাও দেখতে পারবো না। শুধুমাত্র দেখতে পারবো আমার এই ড্রাইভের মধ্যে কি রেখেছি, এবং সেটা আমি কপি করে এডিটেবল অর্থাৎ এডিট করে কাজও করতে পারবো। কথা ক্লিয়ার? জি তো এটা হলো আমাদের ড্রাইভ সম্পর্কে আলোচনা। যে কোনো প্রোগ্রাম যদি ওপেন করেন ক্লোজ মাধ্যম বন্ধ করতে হয়, ব্যাকে যেতে হলে অ্যারো বাটন ক্লিক করতে হয় অথবা আপ অ্যারোতে ক্লিক করতে হয়, আবার ডান দিকে যেতে হলে ডান পাশে অ্যারোতে ক্লিক করতে হয়। এইভাবে আমরা আমাদের যে কোনো ফাইলগুলোতে ড্রাইভ গুলোতে আমরা দিতে পারবো। কথা ক্লিয়ার? এই ছিল স্যার। আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। আগামী ক্লাস ইনশাল্লাহ আগামী